Feel for philosophy. Feel the thought, think the feeling. আমাদের এই নতুন আলোচনায় আপনাদের স্বাগত। আজকের বিষয় মনোবিজ্ঞানে অনুসন্ধান পদ্ধতি অর্থাৎ মেথডস অফ ইনকোয়ারি ইন সাইকোলজি। আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব যেগুলি মানব মন ও আচরণকে বোঝার ক্ষেত্রে মনোবিজ্ঞানের ভিত্তিভূমি তৈরি করে। এই পদ্ধতিগুলির মধ্যে রয়েছে পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষামূলক বা প্রায়োগিক পদ্ধতি, অন্তর্দর্শন পদ্ধতি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ অনুসন্ধানমূলক পন্থা যা মনোবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে মনোবিজ্ঞান একটি নিয়মতান্ত্রিক ও বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে মানসিক প্রক্রিয়া ও আচরণকে অধ্যয়ন করে। অনুগ্রহ করে সঙ্গে থাকুন। উপস্থাপনায় ফিল ফর ফিলসফি। আজ আমরা এক অন্যরকম গোয়েন্দা গল্পের গভীরে নামছি। তবে এই গল্পের গোয়েন্দারা কোনো অপরাধী নয়, বরং মানুষের মনের জটিল সব রহস্যের কিনারা খুঁজে বেড়ায়। আর এই বিশেষ গোয়েন্দাদের আমরা বলি মনোবিজ্ঞানী। একদম। আর তাদের প্রধান অস্ত্র কিন্তু কোনো রিভলভার বা আতসকাচ নয়। তাদের অস্ত্র হল বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি। ঠিক, আজকের আলোচনায় আমরা দেখব এই গোয়েন্দারা কিভাবে ঘটনাস্থল পর্যবেক্ষণের মতো সাধারণ কাজ থেকে শুরু করে একেবারে মস্তিষ্কের ফরেনসিক ল্যাবে ঢুকে আলামত পরীক্ষা করার মতো জটিল কৌশল ব্যবহার করেন। আর এই অস্ত্রগুলোর ব্যাপারে জানাটা খুব জরুরি, তাই না? কারণ ভুল অস্ত্র ব্যবহার করলে যা হয়, ভুল মানুষকে দোষী বানিয়ে দেওয়া হয়। ঠিক তেমনি ভুল গবেষণা পদ্ধতি ব্যবহার করলে মন সম্পর্কে আমরা যা জানছি সেটাও তো পুরোপুরি ভুল হতে পারে। ঠিক তাই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কোনো একটা মাস্টার কি নেই যা দিয়ে সব তালা খোলা যায়। প্রত্যেকটা পদ্ধতিরই নিজস্ব শক্তি আর দুর্বলতা আছে। আর আজকের এই গভীর আলোচনার জন্য আমরা কিন্তু বেশ কিছু একাডেমিক পেপার দেখেছি, যাতে শ্রোতাদের কাছে একেবারে সারবস্তুটা তুলে ধরতে পারি। চলুন তাহলে মনোবিজ্ঞানের গোয়েন্দাদের এই টুল বক্স খুলে দেখা যাক। আচ্ছা, গোয়েন্দাদের প্রথম কাজ কি? ঘটনাস্থলে গিয়ে আলামত খোঁজা? মনোবিজ্ঞানও কি এভাবেই শুরু হয়? একদম। একে বলে পর্যবেক্ষণ পদ্ধতি। তবে এটা শুধু তাকিয়ে থাকা নয়, এটা হলো উদ্দেশ্যমূলক আর পরিকল্পিত পর্যবেক্ষণ। ধরুন কোনো গবেষক দেখতে চান বাচ্চারা খেলার মাঠে একে অপরের সাথে কিভাবে আচরণ করে। এক মিনিট, আমি যদি একজন গবেষক হিসাবে সেখানে গিয়ে একটা নোটবুক নিয়ে দাঁড়াই, বাচ্চারা তো আমার দিকেই তাকিয়ে থাকবে। তাদের স্বাভাবিক খেলাটাই তো নষ্ট হয়ে যাবে। চমৎকার পয়েন্ট। এটাই তো এই পদ্ধতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যাকে বলে অবজার্ভার এফেক্ট। পর্যবেক্ষকের উপস্থিতি আচরণের ধাঁচ বদলে দেয়। তাহলে উপায়? এই জন্য গবেষকরা অনেক সময় এমনভাবে পর্যবেক্ষণ করেন যাতে তাদের উপস্থিতি কেউ টেরই না পায়। যেমন ধরুন কোনো ওয়ান ওয়ে গ্লাসের পেছন থেকে দেখা। আচ্ছা, বুঝলাম। কিন্তু আরেকটা সমস্যাও তো হতে পারে। গবেষক হয়তো মনে মনে যা দেখতে চাইছেন সেটাই শুধু খেয়াল করছেন, নিজের অজান্তেই একটা পক্ষপাতিত্ব চলে আসছে। ঠিক, একে বলে অবজারভার বায়াস। এই সমস্যাটা কাটানোর জন্য একাধিক পর্যবেক্ষক রাখা হয় এবং তাদের পর্যবেক্ষণ মিলিয়ে দেখা হয়। আবার খুব কঠোর চেকলিস্ট ব্যবহার করা হয় যাতে ব্যক্তিগত অনুমানের সুযোগ কমে যায়। কিন্তু পর্যবেক্ষণ আমাদের বলে দেয় কি ঘটছে, এর গভীরতা তো সীমিত। ঠিক, এটা অনেকটা ঘটনাস্থলের একটা ছবি তোলার মতো। কিন্তু ছবির পেছনের গল্পটা জানার জন্য তো আরও গভীরে যেতে হবে। যেমন ধরুন কোনো একটা নির্দিষ্ট কেস নিয়ে কাজ করা। হ্যাঁ, এখানেই আসে মনোবিজ্ঞানের আরেকটি ক্লাসিক টুল, কেস স্টাডি। এখানে গোয়েন্দা যেন একটা পুরনো অমীমাংসিত কেস ফাইল খুলে তার গভীরে ঢুকছেন। একজন ব্যক্তি, একটা ছোট দল বা কোনো একটা বিশেষ ঘটনাকে বছরের পর বছর ধরে নিবিড়ভাবে বিশ্লেষণ করা হয়। আমার মাথায় প্রথমেই ফিনিয়াস গেজের নামটা আসছে। সেই রেল শ্রমিক যার মাথার মধ্যে দিয়ে একটা লোহার রড ঢুকে গিয়েছিল আর তারপর তার ব্যক্তিত্বই আমূল বদলে যায়। অসাধারণ উদাহরণ। ওরকম একটা দুর্লভ ঘটনা বোঝার জন্য কেস স্টাডি ছাড়া আর কোনো উপায় ছিল না। গবেষকরা তার সাক্ষাৎকার, ডাক্তারের নোট, বন্ধুদের বর্ণনা সবকিছু মিলিয়ে একটা পূর্ণাঙ্গ চিত্র তৈরি করার চেষ্টা করেন। আচ্ছা, এর উদ্দেশ্য কোনো সাধারণ নিয়ম খুঁজে বের করা নয়, বরং ওই নির্দিষ্ট কেসটা সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা। কিন্তু ফিনিয়াস গেজের সাথে যা হয়েছে সেটা তো আর 10 জন মানুষের ক্ষেত্রে সত্যি নয়। একজনের মনের গভীরে গিয়ে যা জানলাম সেটাকে তো সবার জন্য সত্যি বলে ধরে নেওয়া যায় না।
একদম ঠিক। এটাই কেস স্টাডির মূল দুর্বলতা। এর ফলাফলকে সাধারণীকরণ করা যায় না। আচ্ছা, একজনের মন থেকে বেরিয়ে যদি আমরা হাজার হাজার মানুষের মনের খবর নিতে চাই, ধরুন একটা শহরের মানুষের মতামত জানতে চাই, তখন গোয়েন্দা কি করবে? তখন তো তাকে বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন করতে হবে, মানে সমীক্ষা বা সার্ভে। ঠিক। প্রশ্নপত্র বা সাক্ষাৎকারের মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর কাছ থেকে খুব দ্রুত তথ্য সংগ্রহ করার এটাই সেরা উপায়। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। এটা আমার সাথে সব সময় হয়। যখন কোনো অ্যাপ ফিডব্যাক চায়, আপনি কি আমাদের অ্যাপটি বন্ধুদের কাছে সুপারিশ করবেন? আমি প্রায় হ্যাঁ বলে দিই, যদিও আমি জানি আমি হয়তো জীবনে ওটা করব না। আমরা কি সার্ভেতে সত্যি কথা বলি? আপনি তো নিজেই এর সবচেয়ে বড় দুর্বলতাটা ধরে ফেলেছেন। একে বলে সোশ্যাল ডিজায়ারেবিলিটি বায়াস। ও আচ্ছা। মানুষ প্রায় সেই উত্তরটা দেয় যেটা সামাজিকভাবে বেশি গ্রহণযোগ্য, সত্যিটা নয়। তাই সার্ভে দিয়ে আমরা মানুষের আসল চেহারা নয়, বরং তারা সমাজকে যে চেহারাটা দেখাতে চায় সেটারই একটা ছবি পাই। তার মানে পর্যবেক্ষণ, কেস স্টাডি, সার্ভে এই সব টুল দিয়ে আমরা প্রচুর আলামত বা ক্লু জোগাড় করতে পারি। কিন্তু কোনটা কারণ আর কোনটা ফল, সেই আসল রহস্যের সমাধান তো এগুলো দিতে পারছে না। ঠিক। কে করেছে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য গোয়েন্দাকে এবার তার সেরা অস্ত্রটা বের করতে হবে। মনোবিজ্ঞানের ভাষায় যাকে বলে পরীক্ষণ পদ্ধতি বা এক্সপেরিমেন্টাল মেথড। এটাই একমাত্র পদ্ধতি যা সরাসরি কারণ ও ফলাফল সম্পর্কটা বের করতে পারে। একমাত্র পদ্ধতি। এক মিনিট, আমি ঠিক বুঝলাম না। আগের আলোচনায় আমরা প্রায়ই শুনি গরমকালে আইসক্রিম বিক্রি বাড়ে আর পানিতে ডোবার ঘটনাও বাড়ে। ওটাও তো এক ধরনের কারণ ফলাফল মনে হচ্ছে। তাহলে পরীক্ষণ পদ্ধতিটা ঠিক কিভাবে আলাদা? খুব ভালো প্রশ্ন। আইসক্রিম আর ডোবার ঘটনাটা হলো সহসম্পর্ক বা কোরিলেশন। দুটো জিনিস একসাথে ঘটছে, কিন্তু একটা আরেকটার কারণ নয়। আসল কারণটা হলো তৃতীয় একটা বিষয়। গরম আবহাওয়া? একদম। পরীক্ষণ পদ্ধতিতে এই তৃতীয় বিষয়ের প্রভাবটাকে বাদ দিয়ে দেওয়া হয়। কিভাবে? বিষয়টাকে একটা কেক বানানোর সাথে তুলনা করা যায়। ধরুন আপনি দেখতে চাইছেন চিনির পরিমাণ কেকের মিষ্টতাকে কিভাবে প্রভাবিত করে। এখানে চিনি হলো স্বাধীন চলক, যেটা আপনি নিজে নিয়ন্ত্রণ করছেন, কমাচ্ছেন বা বাড়াচ্ছেন। আচ্ছা। আর কেকের মিষ্টতা হলো নির্ভরশীল চলক, যা চিনির উপর নির্ভর করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি ময়দা, ডিম, ওভেনের তাপ, এই বাকি সব জিনিস একদম স্থির রাখছেন। আচ্ছা, মানে পরিবেশটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে শুধু একটা জিনিস বদলে তার প্রভাবটা দেখা। অনেকটা সন্দেহভাজনকে একটা ঘরের মধ্যে জেরা করার মতো, যেখানে বাইরের কোনো প্রভাব নেই। একদম ঠিক তুলনা। কিন্তু নিয়ন্ত্রিত পরিবেশ ছাড়া কি আদৌ বিজ্ঞান সম্ভব? ল্যাবের কৃত্রিমতা যদি এতই বড় সমস্যা হয়, তাহলে তো মনোবিজ্ঞানের বেশিরভাগ পরীক্ষণকেই আমরা বিশ্বাস করতে পারি না। ঠিক, এটাই তো এর সবচেয়ে বড় দুর্বলতা। ল্যাবের নিয়ন্ত্রিত পরিবেশ অনেক সময় বাস্তব জীবনকে প্রতিফলিত করে না। আর অংশগ্রহণকারীরা যদি বুঝে ফেলে যে তাদের নিয়ে পরীক্ষা হচ্ছে, তখন তো তাদের আচরণই বদলে যেতে পারে। ঠিক। একে বলে ডিমান্ড ক্যারেক্টারিস্টিক। এত সীমাবদ্ধতা সত্ত্বেও কেন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পরীক্ষণ পদ্ধতির কোনো বিকল্প নেই। তবে ওই যে কোরিলেশনের কথা বললেন, ওটাও কিন্তু খুব কাজের। কিভাবে? এইটা আমাদের দুটো বিষয়ের মধ্যে সম্পর্কটা ধরিয়ে দেয়। আর এই ভুলটা আমরা প্রতিদিন খবরে কাগজে দেখি। যেমন, যারা কফি বেশি খায় তারা বেশি দিন বাঁচে, এই ধরনের শিরোনাম। হ্যাঁ হ্যাঁ, দেখি তো। মানুষ ধরে নেয় কফিটাই কারণ, কিন্তু আসল কারণ হতে পারে তৃতীয় কোনো বিষয়। যেমন, যারা নিয়মিত ভালো কফি খাওয়ার সামর্থ্য রাখে, তাদের জীবনযাত্রার মান হয়তো এমনিতেই উন্নত। দারুণ ব্যাপার। তার মানে একজন ভালো গোয়েন্দাকে বুঝতে হবে কোনটা শুধু একটা ক্লু আর কোনটা আসল কারণ। আচ্ছা, মনোবিজ্ঞানের শুরুর দিকের গোয়েন্দারা কিভাবে ভাবতেন? তাদের কাছে তো আর এত আধুনিক টুলস ছিল না। তারা তখন সবচেয়ে পুরনো একটা পদ্ধতি ব্যবহার করতেন, নিজের মনের ভেতরেই উকি দেওয়া। একে বলা হয় অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন। মনোবিজ্ঞানের জনক উইলহেলম বুন্ট তার ল্যাবে অংশগ্রহণকারীদের বলতেন নিজেদের চিন্তা বা অনুভূতিকে খুঁটিয়ে বর্ণনা করতে। কিন্তু আমি যা ভাবছি বা অনুভব করছি সেটা তো আর কেউ যাচাই করতে পারবে না। এটা কতটা বৈজ্ঞানিক হলো? আমার কাছে তো এটা খুব ব্যক্তিগত আর ভিত্তিহীন মনে হচ্ছে। ঠিক এই কারণেই পদ্ধতিটি টেকেনি। এটি পুরোপুরি ব্যক্তিগত। তাছাড়া আমাদের মনের বেশিরভাগ কাজই তো হয় অচেতন স্তরে, সেটার নাগাল তো আমরা পাই না। এই ব্যক্তিগত অনুমানের কারণেই একটা সময় বিজ্ঞানীরা বললেন, ধুর, মনের ভেতরের এই ব্ল্যাক বক্সে কি হচ্ছে তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই।
যা চোখে দেখা যায়, যা মাপা যায়, শুধু তাই নিয়ে কাজ করি। আর এখান থেকে কি আচরণবাদের জন্ম? একদম। প্যাভলভ, ওয়াটসন, স্কিনারের মতো আচরণবাদীরা বললেন মন একটা ব্ল্যাক বক্স। আমরা শুধু দেখব পরিবেশের কোন উদ্দীপনা কোন আচরণের জন্ম দিচ্ছে। তাদের মতে আমাদের সব আচরণই পরিবেশ থেকে শেখা। এটা খুবই বস্তুনিষ্ঠ পদ্ধতি ছিল, কারণ সবকিছুই বাইরে থেকে দেখা আর মাপা যাচ্ছিল। ঠিক। কিন্তু আমাদের চিন্তাভাবনা, বিশ্বাস, স্মৃতি এগুলোকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়াটা কি একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? আমার তো মনে হয় আমি যা ভাবি তার উপর আমার আচরণের অনেকটাই নির্ভর করে। আরেকটি বিপ্লব আসে যাকে বলা হয় কগনিটিভ রেভলিউশন বা জ্ঞানীয় বিপ্লব। মনকে আবার আলোচনার কেন্দ্রে ফিরিয়ে আনা হলো, তবে এবার একটা নতুন রূপে। কম্পিউটারের রূপে। ঠিক ধরেছেন। জ্ঞানীয় পদ্ধতিতে মনকে একটা কম্পিউটারের সাথে তুলনা করা হয়। যেভাবে কম্পিউটার তথ্য গ্রহণ করে, প্রসেস করে, স্মৃতিতে জমিয়ে রাখে এবং শেষে একটা আউটপুট দেয়, আমাদের মনও ঠিক সেভাবেই কাজ করে। আচ্ছা। আচরণবাদ যেখানে শুধু বাইরের আচরণ দেখছিল, জ্ঞানীয় পদ্ধতি সেখানে মনের ভেতরের সফটওয়্যার বা প্রোগ্রামিংটা বোঝার চেষ্টা করছে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মতো আধুনিক চিকিৎসা তো এই ধারণার উপরই দাঁড়িয়ে। কিন্তু একটা সমস্যা আছে, কম্পিউটারের কোড তো খুলে দেখা যায়, মনের কোড তো আর দেখা যায় না। এটাই এর চ্যালেঞ্জ। মনের এই প্রক্রিয়াগুলো সরাসরি দেখা যায় না, বিভিন্ন পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে অনুমান করতে হয়। তাহলে আমরা সফটওয়্যার পর্যন্ত তো এলাম, কিন্তু আসল হার্ডওয়্যারের কি হবে? মানে আমাদের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, জিন এগুলো? এখনকার গোয়েন্দারা তো সরাসরি সেখানেই হানা দিচ্ছেন। সব শেষে আমরা সেখানেই আসছি, জৈবিক পদ্ধতি বা বায়োলজিক্যাল মেথড। এই পদ্ধতি বিশ্বাস করে যে আমাদের সব চিন্তা, অনুভূতি এবং আচরণের ভিত্তি হল আমাদের শরীর। এফএমআরআই বা প্যাট স্ক্যানের মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পান কোনো নির্দিষ্ট কাজ করার সময় মস্তিষ্কের কোন অংশ ফাউল হচ্ছে। মানসিক রোগের চিকিৎসায়, বিশেষ করে ঔষধের ব্যবহারে তো এর বিশাল ভূমিকা আছে। যুগান্তকারী ভূমিকা, কিন্তু এরও একটা বিপদ আছে। সেটা কি? সমস্যাটা হলো এই পদ্ধতিটা অনেক সময় বিষয়গুলোকে বেশি সহজ করে ফেলে। ভালোবাসা বা দুঃখের মতো জটিল অনুভূতিকে শুধু ব্রেনের কেমিক্যাল রিয়াকশন বলে চালিয়ে দেয়। সমাজ বা আমাদের চারপাশের পরিবেশের যে একটা বড় ভূমিকা আছে, সেটাকে প্রায় বাদই দিয়ে দেয়। তাহলে এই যে মনোবিজ্ঞানের গোয়েন্দাদের টুল বক্স নিয়ে এতক্ষণ আলোচনা হলো, এর থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? আমার কাছে একটা জিনিস পরিষ্কার, কোনো একটা অস্ত্র দিয়েই সব রহস্যের সমাধান সম্ভব নয়। একটা চশমা দিয়ে যেমন সবকিছু পরিষ্কার দেখা যায় না, তেমনি একটি পদ্ধতি দিয়ে মনকে পুরোপুরি বোঝা যায় না। একজন ভালো গবেষক তাই প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদ্ধতিকে মিলিয়ে মিশিয়ে ব্যবহার করেন। আমরা একে বলি ট্রাইঅ্যাঙ্গুলেশন। মানে বিভিন্ন দিক থেকে একটা বিষয়ের দিকে তাকানো, যাতে একটা পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায়। পরীক্ষণের নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণের বাস্তবতা আর কেস স্টাডির গভীরতা সবকিছুকে একসাথে কাজে লাগানো। একদম ঠিক এভাবেই মনোবিজ্ঞান একটা বিজ্ঞান হিসেবে ক্রমাগত নিজেকে আরও উন্নত ও নির্ভুল করে তুলছে। বিভিন্ন পদ্ধতির শক্তিকে একত্রিত করেই মনের রহস্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছানো সম্ভব। এই আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে, যেমন ধরুন উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আরও নির্ভুল জেনেটিক ম্যাপিং, ভবিষ্যতে মনোবিজ্ঞানের এই পদ্ধতিগুলোর মধ্যে কোনটা সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে? নাকি এমন কোনো নতুন পদ্ধতির জন্ম হবে যা আমরা আজ কল্পনাও করতে পারছি না? Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.